আসসালামু আলাইকুম। আজ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে প্রশংসায় ভাসালেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রাজসাক্ষী হতে চান লাশ পোড়ানো সেই পুলিশ কর্মকর্তা। সাইদিকে নিয়ে অকল্পনীয় মন্তব্য সুখরঞ্জন বালির। এবার বিস্তারিত। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের একটি বক্তব্য ব্যাপক ভাইরাল হয়েছে। এতে দেখা যায় আলী ইমাম মজুমদার বলেছেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা। তার রেখে যাওয়া দলটি কিংবা এর কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বাড়াবাড়ি যাই থাকুক না কেন, শেখ মুজিব স্থান করে নিয়েছেন এসব কিছুর ঊর্ধ্বে। প্রজন্মান্তরে তাকে নিয়ে চর্চা আরও প্রসারিত হবে। তাকে নিয়ে ভীতি সৃষ্টি করার প্রবণতা অব্যাহত থাকলে তা বিঘ্নিত হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শব্দের আগে পরে অন্য কোনো বিশেষণ যোগ করতে হয় না। ব্যক্তি বঙ্গবন্ধু আমাদের মধ্যে নেই, কিন্তু রয়েছে তার অমর কীর্তি। এদেশের কোটি কোটি মানুষ তাকে অন্তর থেকে ভালোবাসে। তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে 30 লাখ শহীদের রক্ত এবং কয়েক কোটি মানুষের নানা ধরনের ত্যাগ রয়েছে। এই পথযাত্রায় সর্বশ্রেষ্ঠ সংগঠক ও নেতা ছিলেন বঙ্গবন্ধু। তিনি জাতির পিতা, এটা কেউই ভুলতে পারে না। তার রেখে যাওয়া দলটি কিংবা এর কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বাড়াবাড়ি যাই থাকুক না কেন, বঙ্গবন্ধু স্থান করে নিয়েছেন এসব কিছুর ঊর্ধ্বে। খাদ্য উপদেষ্টা বলেন, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। প্রজন্মান্তরে বঙ্গবন্ধু চর্চা আরও প্রসারিত হবে, এই প্রত্যাশা রয়েছে। তাকে নিয়ে ভীতি সৃষ্টি করার প্রবণতা অব্যাহত থাকলে তা বিঘ্নিত হবে। 2017 সালের 4 আগস্ট দৈনিক প্রথম আলোতে লেখা এক উপসম্পাদকীয়তে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধকে নিয়ে এভাবেই মূল্যায়ন করেন আলী ইমাম মজুমদার। তার লেখাটি বঙ্গবন্ধুকে নিয়ে ভীতি সৃষ্টি কেন শিরোনামে পত্রিকাটির ছাপা সংস্করণে প্রকাশিত হয়। লেখাটিতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনারও প্রশংসা করেন। প্রথম আলোর উপসম্পাদকীয়তে আলী ইমাম মজুমদার 2017 সালের একটি ঘটনার কথা উল্লেখ করেন। তা হল, বরিশালের আগৈলঝাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমান দায়িত্ব পালনকালে স্বাধীনতা ও জাতীয় দিবসের আমন্ত্রণপত্রে শেখ মুজিবের ছবি বিকৃতি ও তাকে অবমাননার কথিত অভিযোগ প্রসঙ্গে ওই ইউএনওর বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের তৎকালীন ধর্ম বিষয়ক সম্পাদক এবং বরিশাল আইনজীবী সমিতির সভাপতি তখন মামলা দায়ের করেন, যা আসলে ছিল ওই নেতার এক ধরনের ফ্যাসিবাদী আচরণ। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার কথা উল্লেখ করে আলী ইমাম মজুমদার কলামে লেখেন, শেখ মুজিবের ছবি আদৌ বিকৃত নয়, এমন কথা বলেছেন স্বয়ং শেখ হাসিনা। সরকারি দল আওয়ামী লীগ মামলার বাদী তাদের এই জেলা নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। এই ঘটনার উল্লেখ করে তিনি স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন প্রথম আলোর লেখায়। সাভারের আশুলিয়ায় গত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে 6 জনকে হত্যা করে লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন পুলিশ সদস্য শেখ আফজালুল হক। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তিনি এই আবেদন করেন। এদিকে 6 জনকে হত্যা ও লাশ পোড়ানোর মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে বৃহস্পতিবার এই আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 3 সদস্যের এই ট্রাইব্যুনালের অপর 2 বিচারক হলেন মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 14 সেপ্টেম্বর দিন ঠিক করেছেন। 16 আসামির মধ্যে কারাগারে থাকা 8 জনকে এদিন আদালতে হাজির করা হয়। তারা হলেন ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার আবদুল্লাহিল কাফি, সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই শেখ আফজালুল হক, এসআই আরাফাত উদ্দিন, এসআই কামরুল হাসান ও কনস্টেবল মুকুল। এদিকে আসামি শেখ আফজালুল হক নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে আবেদন করেছেন। তিনি আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক। এছাড়া সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশের সাবেক এসআই বিশ্বজিৎ সাহা সহ এই মামলার 8 আসামি পলাতক। তাদের পক্ষে 2 জনকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে গত 2 জুলাই এই মামলায় 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। অভিযোগটি আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, 2024 সালের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে 5 জন নিহত হন এবং 1 জন গুরুতর আহত হন। পরে নিহত 5 জনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ছড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। সরকারি সফরে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
বৃহস্পতিবার চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সফরে 21 আগস্ট চীনে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। 7 দিনের সফর শেষে আগামী 27 আগস্ট সেনাবাহিনী প্রধান দেশে ফিরবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী 3 মাসের মধ্যে জুলাই রেভলিউশন 2024 হিসাবে গেজেট নোটিফিকেশন করার নির্দেশনা দিয়েছেন আদালত। মামলাটিকে চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা দেওয়া হয়। এই তথ্য জানিয়েছেন রিটকারী আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ। তিনি বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এভিডেন্স হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান আহরণ বা গবেষণার উদ্দেশ্যে প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এই রুলের উপর রায় ঘোষণা করার নির্ধারিত দিন ছিল 3 আগস্ট, কিন্তু রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় আজ সেই রায় দিয়েছেন আদালত। এর আগে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখা এবং গণহত্যায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ গত বছরের 13 আগস্ট হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 15 আগস্ট হাইকোর্ট রুল দেন। দেশ জুড়ে গণ অভ্যুত্থানের সময় নিরীহ মানুষ হত্যার জন্য অপরাধীদের বিচারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এ বিষয়ে রুল জানতে চাওয়া হয়। দেশ জুড়ে গণ অভ্যুত্থানের সময় নিরীহ মানুষ হত্যার জন্য অপরাধীদের বিচারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এ বিষয়ে রুলে জানতে চাওয়া হয়। 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্লেষণ ও গুরুতর আহত সহ অনেক বিক্ষোভকারীর সঙ্গে কথা বলে ইতোমধ্যে প্রতিবেদন দেয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের অনুসন্ধানী দল। ওই প্রতিবেদন গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়। জাতিসংঘের প্রতিবেদনটি যুক্ত করে চলতি মাসে সম্পূরক আবেদনটি করেন রিট আবেদনকারী। বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাইদির মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালী। তিনি জানান, সাইদি একজন ভালো ও সৎ মানুষ ছিলেন, এজন্য তার জানাজায় গিয়েছিলেন। বৃহস্পতিবার সাইদির মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপহরণ, গুম ও নির্যাতনের অভিযোগ দায়ের করেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অপহরণ, আটক রাখা এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এরপর সাংবাদিকদের তিনি বলেন, সাইদি ভালো মানুষ ছিলেন, 2 বার এমপিও হয়েছিলেন। এমপি থাকাকালে আমরা মায়ের কোলে ঘুমিয়েছি। তাকে আমি ভাঙা পুল পার করে আমার সেন্টারে নিয়ে এসেছিলাম। ওই সময় তিনি বলেছিলেন, এমপি হতে পারি আর না পারি, এই রাস্তার পুল আমি করে দেব। তিনি পরে সেটা করেছেন। সেজন্যে তার ওপর এত মায়া ছিল আমার। সুখরঞ্জন বালী আরও বলেন, তিনি সৎ ও ভালো মানুষ ছিলেন, এজন্য আমি তার জানাজায় গিয়েছি। 6-7 লাখ মানুষ হয়েছিল সেখানে, কিন্তু আমি একা বক্তব্য দিয়েছি। এরপর আমি বাড়িতে থাকতে পারিনি ওই সময়ের সরকারের চাপে, আমি বাগানে থেকেছি। সুখরঞ্জন বলেন, সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে চাপ দেওয়া হয় তাকে। 2012 সালের 5 নভেম্বর সাক্ষ্য দিতে এলে সাদা পোশাকধারী পুলিশ মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়। গুম করে রাখা হয় 2 মাস 17 দিন। পরে সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় তাকে। ভারতে 5 বছর জেলে ছিলেন তিনি। প্রসিকিউশন অফিসে এ সংক্রান্ত পূর্ণ বিবরণ সহ লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বলে জানান সুখরঞ্জন বালীর আইনজীবী পারভেজ হোসেন। তিনি বলেন, এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত, সাবেক প্রসিকিউটর হায়দার আলী সহ 32 জনের নাম উল্লেখ করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় অপরাধে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা হয়। 2013 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে আপিলে সেই রায় পরিবর্তন হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে এই মামলাকে কেন্দ্র করে সাক্ষী নিখোঁজ হওয়ার ঘটনাটি তখন আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক আলোচনার জন্ম দেয়। 2023 সালের 14 আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক।
খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো মন্তব্যের ফাঁদ সম্পর্কে। অনলাইন দুনিয়ায় প্রত্যেকেরই একটা ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ আছে। এই পেজের মাধ্যমে বা অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অনেক সময়ই অন্যের পেজে বা অন্যের আইডিতে গিয়ে কমেন্ট করি। এই কমেন্টও কিন্তু আপনাকে ফাঁদে ফেলে দিতে পারে। সুতরাং কোথায় কোন ধরনের কমেন্ট করবেন বা করবেন না সেই বিষয়ে অবশ্যই সচেতন থাকা উচিত। ধরুন একটা বিউটিশিয়ানের বিজ্ঞাপনে আপনি গিয়ে কমেন্ট করলেন, সেই কমেন্ট কিন্তু আপনার মধ্যে একটা ফাঁদ তৈরি করতে পারে। কী ধরনের ফাঁদ? সেই কমেন্টের সূত্র ধরে আপনার সাথে যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে। যোগাযোগের পর আপনি নানা ধরনের লোভনীয় প্রস্তাবে পড়তে পারেন এবং শেষমেশ আপনি সেই প্রস্তাবের ফাঁদে যদি পা দেন তাহলে বিপদ হতে পারে। সুতরাং কমেন্টের ক্ষেত্রেও আপনার সচেতন থাকা উচিত। একজন মানুষের কমেন্ট কিন্তু ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। সুতরাং আপনি কোথায় কি কমেন্ট করছেন সেটা অবশ্যই ধর্তব্যের মধ্যে নেওয়া উচিত এবং গুরুত্বের সঙ্গে দেখা উচিত। আপনার এটা অবশ্যই করা উচিত নয় যে এমন কোনো কমেন্ট করা যে কমেন্টটিকে আপনার ব্যক্তিত্বের নিচু মানসিকতার পরিচয় উপস্থাপন করবে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের দাবি, ইসরায়েলের গাজা শহর দখলের পরিকল্পিত অভিযান আগের প্রচেষ্টার মতোই ব্যর্থ হবে। হামাস এক বিবৃতিতে এই মন্তব্য করেছে। তারা বলেছে, গাজার দখল ইসরায়েলের কাছে সহজ হবে না এবং নিরীহ জনগণ আরও ক্ষতিগ্রস্ত হবে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস গাজা শহর দখলের উদ্দেশ্যে অপারেশন গিডিয়নস চ্যারিয়টস 2 নামক অভিযানের পরিকল্পনা অনুমোদন করেন। এই অভিযান গাজার দক্ষিণে নিরীহ নাগরিকদের বাস্তুচ্যুত করে শহরটি দখল করার লক্ষ্য নিয়ে শুরু করা হয়। হামাসের বক্তব্য, এই পরিকল্পনা চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে কাজ করা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে অসম্মান করছে। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি সরকার মধ্যস্থতাকারীদের প্রস্তাব গ্রহণ না করে গাজার শহর ধ্বংস ও জনগণকে বাস্তুচ্যুত করার লক্ষ্যে নৃশংস যুদ্ধ চালাচ্ছে। তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চুক্তি লঙ্ঘনকারী আখ্যায়িত করেছে এবং বন্দীদের জীবনের প্রতি অবজ্ঞা দেখিয়েছে। হামাস মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা গাজায় জনগণের উপর চলমান গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করেন। গত 8 আগস্ট ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করেছিল। মন্ত্রিসভার বৈঠকের আগে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল পুরো গাজা উপত্যকা দখল করার লক্ষ্য নিয়েছে। এরপর বুধবার কাটস এই পরিকল্পনাও অনুমোদন করেন এবং বৃহস্পতিবার উপত্যকায় অভিযান শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী প্রায় 10 লাখ ফিলিস্তিনিকে প্রথমে দক্ষিণে সরানো হবে, শহরকে অবরোধ করে তারপর দখল করা হবে। ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছে পাকিস্তান। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত ভারতের কোনো বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদন মতে বুধবার 20 আগস্ট পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় কোনো বিমান পাকিস্তানের আকাশপথে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞা ভারতীয় মালিকানাধীন কিংবা ভাড়া করা সামরিক ও বেসামরিক বিমানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। গত 22 এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত 26 জন পর্যটক নিহত হন। এই ঘটনার জন্য প্রতিবেশী দেশ পাকিস্তানকে দায়ী করে ভারত। এ নিয়ে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে 23 এপ্রিল নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। পাকিস্তানের পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে 23 এপ্রিল ভারতও পাকিস্তানি বিমানের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দেয়। এরপর কয়েকবার এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। সবশেষ গত বুধবার আরও 1 মাস বাড়ানো হলো, যা আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।